প্রিয় ছাত্রছাত্রীরা, কলাক্ষেত্রের আজকের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে যে টপিকটা আমরা পড়ব বলে পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম সেটি হচ্ছে আমাদের ফার্স্ট মডিউলে সেকেন্ড টপিক চর্যাপদ। দেখো, চর্যাপদকে জানতে হলে আগে আমাদের জানা প্রয়োজন যে চর্যাপদ কেন আমরা পড়ব। চর্যাপদ আমরা এই কারণেই পড়ব কারণ বাংলা সাহিত্যের যুগ বিভাজন অনুযায়ী বাংলা সাহিত্যকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয়, যথাক্রমে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের মধ্যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। সুতরাং সেই হিসেবে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কেরাম ছিল, বা সেই সময়কার সমকালীন সমাজ জীবন কেরাম ছিল, বা তখনকার দিনের ভাষা বিশেষত কিরাম ছিল, সেটা সম্পর্কে জানতে হলে চর্যাপদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। এবারে চর্যাপদ সম্পর্কে আমরা যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে বেশ কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট টপিক। সেগুলো হলো চর্যাপদ কি, কোথা থেকে এটি আবিষ্কৃত, এটা কবে প্রকাশ হয়েছে, কারা লিখেছে বা কে লিখেছেন বা কারা লিখেছেন, আর ইত্যাদি ছোট ছোট কিছু বিষয় আমরা জানবো জিস্ট হিসেবে, যাতে আমাদের এই গ্রন্থটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আমাদের মাথার মধ্যে একদম গেঁথে থাকে। সেই অনুযায়ী তোমাদের আজকের ভিডিওটা করা, তোমাদের নোটস আমি তৈরি করে দিয়েছি। এর বাইরে চর্যাপদ থেকে অধিকাংশ কিছু পড়বার দরকার নেই। চর্যাপদ তোমরা যা পড়বে এখানে, এর মধ্যে থেকেই তোমরা একটা ছোটোখাটো 5 নম্বরের প্রশ্ন তো লিখতেই পারবে, এবং 10 নম্বরের প্রশ্ন লেখার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও আমি তোমাদের পরে প্রত্যেকটা টপিকস ওয়াইজ প্রশ্ন সম্পর্কে, ব্রড প্রশ্ন এবং শর্ট প্রশ্ন সম্পর্কে আলোচনা করে দেবো। চলো আজকের ভিডিওতে আমি শুরু করছি। আজকের টপিক হলো চর্যাপদ। দেখো, প্রথমেই আমি যেটাতে লিখেছি সেটা হলো মাগধী অপভ্রংশের খোলস ত্যাগ করে বাংলা ভাষা যখন সদ্যজাত রূপে ভূমিষ্ঠ হচ্ছে, তখন আনুমানিক 10ম শতাব্দী, এই সময়টাকেই মূলত ধরা হয়ে থাকে বাংলা সাহিত্যের আদি যুগ বা প্রাচীন যুগ হিসাবে। এই 10ম শতাব্দী, এই সময়কালীন বাংলা ভাষার একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। সুতরাং বুঝতেই পারছো, একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। সেই সময়কালীন অনেক পুঁথি আবিষ্কৃত হয়েছে, কিন্তু সবকটা পুঁথি বাংলা ভাষায় লেখা ছিল না। এই একমাত্র একটি পুঁথি, যেটাকে চর্যাপদ বা বিভিন্ন নাম রয়েছে এই গ্রন্থটার, তবে নামকরণ সম্পর্কে আমরা পরবর্তী কোনো প্রশ্নে আলোচনা করব। তো আপাতত যেটাকে আমরা জানি বা যেটা সর্বজন স্বীকৃত নাম, সেটি হলো চর্যাপদ। চর্যাপদের আবিষ্কার। চর্যাপদের আবিষ্কার হচ্ছে যখন আমাদের ভারতবর্ষে, বিশেষত বাংলায়, আমরা জানি বা পরবর্তীকালেও পড়বে তোমরা, যে তুর্কি আক্রমণ একটা বাংলার সমাজ জীবন এবং সাহিত্য জীবনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এই তুর্কি আক্রমণের সময়, যখন মুসলমান আক্রমণের পূর্ব থেকেই, মানে তুর্কি আক্রমণের আগে যখন মুসলমান আক্রমণ চলে, সেই সময় থেকে এবং হিন্দু ধর্মের যখন বিস্তার ঘটছে, সেই সময় থেকে বৌদ্ধ সাধকদের অনেকেই, মানে বৌদ্ধ ধর্মের যে প্রভাবটা সেটা আস্তে আস্তে কমতে থাকে। যার ফলে কি হয়, যে বৌদ্ধ সাধকদের যারা ছিলেন, তারা নিজেদের যে ধর্মের যে গুরুত্বহানি, এটা উপলব্ধি করে অনেকেই নিজেদের যে সমস্ত ধর্মকেন্দ্রিক যে সমস্ত পুঁথিপত্রাদি, সেগুলো নিয়ে নেপাল, ভুটান এবং তিব্বতে চলে যায়। বর্তমান কালেও নেপাল, ভুটান এবং তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রভাব সর্বাধিক, এবং মূল ধর্ম হচ্ছে সেখানে বৌদ্ধ ধর্ম। তো সেখানে তারা চলে যান। এই সিদ্ধান্তক্রমে বা এই ঘটনাটাকে উপলব্ধি করে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নামটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনবার নেপালে যাত্রা করেছেন। তিনবার। প্রথমবার তিনি গেছেন, নিরাশ হয়ে হতাশ হয়ে ফিরে এসেছেন। দ্বিতীয়বারও গেছে, এরকম তৃতীয়বারও তিনি গেছেন। এভাবে তিনি 3বার নেপাল যাত্রা করেন, এবং তারপরে গিয়ে অবশেষে 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে কয়েকটি পুঁথি সংগ্রহ করেন। নেপালের রাজদরবার, জানো তোমরা সবাই, নেপালের রাজার অবস্থান ছিল বা বর্তমানকালেও আছে। তো সেই নেপালের রাজদরবার থেকে তিনি কয়েকটি পুঁথি আবিষ্কার করেন। অনেকগুলো পুঁথি, মানে 4টে পুঁথি আবিষ্কার তিনি করেছিলেন, যার মধ্যে
প্রাচীন বাংলা ভাষায় লেখা একটি মাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। সুতরাং আবিষ্কার সম্পর্কে বোঝা গেল যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন, যেটা বাংলা ভাষায় লেখা হয়েছিল। এবার প্রকাশকাল, তাহলে আমরা তো হরপ্রসাদ শাস্ত্রী পুঁথিটাকে ভারতবর্ষে নিয়ে এলেন, কিন্তু এই পুঁথিটা আমরা পেলাম কি করে? তো আমরা পেলাম হচ্ছে এই প্রকাশকালের মধ্যে আমরা সেটা জানতে পারবো। মূলত 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ, বর্তমানেও যার অস্তিত্ব মহিমায় বিরাজমান, সেই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন এবং প্রকাশ হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে, যার পরে বাঙালি তথা বাংলার সাহিত্য মূলত চর্যাপদের প্রতি সম্পর্কে অবগত হয় বা জানতে পারে, এবং তারপরে এই পুঁথিটি সম্পর্কে আলোকপাত করা হয় বা বিশেষভাবে পর্যালোচনা ঘটে। চর্যাপদ কারা লিখছেন? চর্যাপদের পদ এবং পদকর্তা সম্পর্কে আমরা জানব। চর্যাপদের পদগুলো ঠিক কী বিষয় কেন্দ্রিক? চর্যাপদ বিভিন্ন পদের সংকলন। এই পদগুলো অধিকাংশ ক্ষেত্রে গান কেন্দ্রিক বা গান অনুরূপ। যেমন আমাদের এখানে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গলের যে পদগুলো অনেকটা পালা গান কেন্দ্রিক, ঠিক এখানেও সেরকম গান আছে। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা পদের রাগ রাগিনীর উল্লেখ রয়েছে, সুতরাং এগুলি যে গানভাবে সঙ্গীত আকারে গীত হতো সে সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং এগুলি একটা গান সঙ্গীত কেন্দ্রিক বা এই ধরনের পদ বলা যেতে পারে। প্রধানত বিষয়বস্তু ছিল বৌদ্ধ সহজিয়াদের সাধন তত্ত্ব ও সাধন প্রণালী। তাহলে বিষয়বস্তু প্রধানত ছিল বৌদ্ধ সহজিয়াদের সাধন তত্ত্ব ও সাধন প্রণালী, তবে সেটা সরাসরিভাবে লেখা থাকতো না, কোনো সংকেত বা রূপকের আকারে সেগুলো এই পদের মধ্যে উল্লেখ করা থাকতো, যেগুলো আমরা পরবর্তীকালে এর অনুবাদ বা টিকা থেকে আমরা এগুলোকে সম্পর্কে জানতে পারি। পদের শেষে ভণিতার কথা পাওয়া যায়। যেমন আমরা জানি যে মধ্যযুগে যে সমস্ত পদগুলো রয়েছে যেগুলোতে মূলত ভণিতার কথা উল্লেখ পাওয়া যায়, যেরকম মুকুন্দরাম কিংবা যে কেউ শাক্ত পদাবলী রামপ্রসাদ বা কমলাকান্ত ভট্টাচার্য, যাদেরই আমরা মধ্যযুগে যারা পদ লিখেছেন, তখনকার একটা অন্যতম ট্র্যাডিশন ছিল যে যেই পদ লিখুক না কেন, যে সম্পর্কিতই পদ লিখুক না কেন, পদের শেষে তার নাম উল্লেখ থাকবে। এটাকে ভণিতা বলা হতো। চর্যাপদের প্রত্যেকটা পদের শেষেও আমরা দেখতে পাই এই ধরনের ভণিতা আকারে পদকর্তার নাম উল্লেখ রয়েছে। চর্যাপদের মোট 50টি পদের সমষ্টি, মোট 50টা পদ এই পুঁথিটার মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যে 3.5 পদ লুপ্তপ্রায়। বাংলা যে সংস্করণটা আমরা পাই তাতে 3.5 পদ একেবারেই বিলুপ্ত বা বিনষ্ট হয়ে গিয়েছিল কালের যাত্রাপথে, কিন্তু ভাগ্যক্রমে এটাকে আমরা পুনরুদ্ধার করতে পারি তিব্বতী ভাষায় লেখা চর্যাপদ থেকে। তিব্বতী ভাষাতেও চর্যাপদ লিখিত হয় এবং সেই চর্যাপদ থেকে মূলত আমরা বাকি 3.5 পদের যে হারিয়ে যাওয়া অংশগুলোকে আমরা আবার খুঁজে পাই। সুতরাং এই হলো চর্যাপদের একটা সংক্ষিপ্ত বর্ণনা। এবারে সে চর্যাপদ লিখছেন কারা? বৌদ্ধ সহজিয়াদের বলেছি সাধন তত্ত্ব বা সাধন প্রণালী, সুতরাং বৌদ্ধ সহজ সাধকরাই মূলত এই সমস্ত পদের পদকর্তা। এই বৌদ্ধ সহজিয়া সাধকদের যে তিব্বতী এবং ভারতীয় ঐতিহ্য অনুসারে এরা টোটাল যারা মোট সিদ্ধাচার্যের সংখ্যা ছিল 84 জন, যাদের চৌরাস সিদ্ধা বলা হতো, তাদের মধ্যে থেকে মোটে 24 জন সিদ্ধাচার্য পদ এই চর্যাপদে সংকলিত হয়েছে, যারা সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে কি বলা যায়, যারা সব থেকে অধিক সাধন তত্ত্ব বা সাধন প্রণালী সম্পর্কে অধিক জ্ঞানী ব্যক্তি ছিলেন বা পদকর্তা ছিলেন, তাদের পদগুলি এখানে সংকলিত হয়। 24 জন সিদ্ধাচার্য ছিল, তাদের মধ্যে লুইপাদকে বিভিন্ন মত পার্থক্য রয়েছে সব কিছুতেই, তো প্রধানত যেটা মনে করা হয় লুইপাদ হলেন এই সমস্ত সিদ্ধাচার্যদের সব থেকে প্রাচীন এবং প্রথম সিদ্ধাচার্য। চর্যাপদের গানেও আমরা তার পদই পুঁথিটার মধ্যে তার পদই সর্বপ্রথম পাই, যেটা আমাদের
চর্যাপদের কা তরু বড় পঞ্চমী ডালো, চঞ্চল চিয়ে পৈঠা কালো। এই যে পদটা রয়েছে এটা লুইপাদের লেখা এবং এটাই হচ্ছে প্রথম চর্যাপদের পদ। সুতরাং সব থেকে প্রাচীন বা আদি সিদ্ধাচার্য হলেন লুইপাদ। এছাড়াও বিভিন্ন পদকর্তারা রয়েছেন, যেমন বসুকোপাদ, কাহ্নপাদ, ঢেণ্ঢনপাদ, কুক্কুরীপাদ প্রমুখরা হচ্ছেন বিশেষভাবে উল্লেখযোগ্য। তো পদ এবং পদকর্তা সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা জানবো সেটা হচ্ছে চর্যার ভাষা। চর্যাপদটা কি ভাষায় লিখিত? চর্যাপদের ভাষা সম্পর্কে নানান মত পার্থক্য রয়েছে। যেহেতু এটা মানে সবে মাত্র প্রাকৃত অপভ্রংশের খোলস ছেড়ে বাংলা ভাষায় পদার্পণ করছে, সেহেতু এখানে আমরা চর্যার ভাষাটা সম্পর্কে অনেকটা মত পার্থক্য বা এটাতে সংশয় রয়েছে, ঠিক এটা কী ধরনের ভাষা। তবে অধিকাংশ ক্ষেত্রেই চর্যাপদের ভাষাকে মূলত সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বলা হয়ে থাকে। ঠিক আছে, আবারও বলি, চর্যাপদের ভাষাকে মূলত সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বলা হয়ে থাকে। সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষায় অনেকগুলো বলবার কারণ বা এই সম্পর্কে আমরা জানি। তবে যেরকম যদি মনে করো যে সন্ধ্যা দেশের ভাষা, অর্থাৎ আর্যাবর্ত ও পূর্ব ভারতের মধ্যবর্তী অঞ্চল, বর্তমানে যেটা দক্ষিণ পূর্ব ভাগলপুর, বীরভূম ও সাঁওতাল পরগনার পশ্চিমাংশের নামকেই মূলত তৎকালীন সময় বলা হতো সন্ধ্যা, এবং সেই দেশের ভাষার সঙ্গে চর্যাপদের ভাষার বিশেষ কিছু মিল লক্ষ্য করা যায় বলে তাকে সন্ধ্যা ভাষা বলা হয়ে থাকে। এরকম অনেক ক্ষেত্রে অনেক মত পার্থক্য রয়েছে। ঠিক আছে, কিন্তু মোটামুটি ভাষা সম্পর্কে জানতে হলে যদি চর্যাপদের ভাষা সম্পর্কে কোনো নোটস আমি তোমাদের দিয়ে থাকি, সেখানে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো। কিন্তু আপাতত জেনে রাখো যে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা। ছন্দ। চর্যাপদের ছন্দ হচ্ছে প্রত্যেকটা পদ আমরা জানি যে কোনো না কোনো ছন্দে লিখিত হয়। দ্বিপদী, ত্রিপদী, চৌপদী। এছাড়া যখন ছন্দ সম্পর্কে তোমরা পেপার পড়বে, সিসিতে তোমাদের আশা করি আছে, সেখানে তোমরা পড়বে যে ছন্দ অলঙ্কার সম্পর্কে যখন পড়বে সেখানে অনেক রকমের ছন্দ পাবে। কলাবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, তারপরে পয়ার, মহাপয়ার। এই যে ছন্দে লেখার যে একটা প্রসেস, সেটা তৎকালীন সময়ে ছিল। কবিতা যেহেতু আকারে লেখা হতো, অর্থাৎ পদ্য আকারে লেখা হতো, সেই জন্য সেখানে ছন্দের একটা উল্লেখ থাকতো, এবং সর্বাধিক উল্লেখযোগ্য মধ্যযুগীয় তথা প্রাচীন যুগের একটা এই নিদর্শন হচ্ছে অন্তমিল থাকতো। প্রত্যেকটা শব্দের অন্তমিল থাকে, প্রত্যেকটা আর কি চরণের সাথে অন্তমিল লক্ষ্য করা যায়, এবং এখানে একটা ছন্দ থাকে। তো এই চর্যাপদের যে ছন্দ, সেটা হলো ষোড়শ মাত্রিক পাদাকুলক ছন্দ। ষোড়শ মাত্রিক পাদাকুলক ছন্দ চর্যাপদের ছন্দ। এটা মূলত 16 মাত্রার ছন্দ হিসেবে পরিচিত ছিল। অধিকাংশ চর্যাগান 16 মাত্রার ছন্দতেই লেখা হতো, তবে কিছু কিছু সময় তা 15 বা 14 মাত্রার পদও আমরা খুঁজে পেয়েছি চর্যাগানের মধ্যে। এবার যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে আমরা বলবো, সেটা হচ্ছে আমরা এত কিছু চর্যাপদ সম্পর্কে জানলাম একটা কারণে, কারণ চর্যাপদ যে ভাষায় লেখা সেটা আমাদের বর্তমান ভাষার সাথে অধিকাংশ ক্ষেত্রে মিল নেই, এবং যেহেতু একটা আলো আঁধারি ভাবের সাথে এটাকে লেখা হয়ে থাকে, চর্যাপদটাকে লিখিত হয়েছে, সেহেতু এটাকে অনেকটাই বুঝতে বা বোধগম্য হতে সমস্যায় পড়তে হয়। তো চর্যাপদের যে টিকা সম্পর্কে আমরা জানি, চর্যাপদের একটা টিকা পাওয়া যায়, মানে প্রত্যেকটা পদ তার অনুবাদ এবং তার সম্পর্কে যে কথাগুলো বিশ্লেষণ করে দেওয়া রয়েছে। তো সেই বিশ্লেষক হলেন মুনিদত্ত, যাকে আমরা টিকাকার বলে থাকি। চর্যাপদের যে টিকাকার হলেন মুনিদত্ত, এবং মুনিদত্তের লেখা যে চর্যাপদের টিকাটি রয়েছে তার নাম হলো নির্মল গিরা টিকা। এটি অবশ্যই উল্লেখযোগ্যপূর্ণ নাম। তোমাদের এসএকিউতে আসে খুব যে চর্যাপদের টিকার নাম কি, তো সেক্ষেত্রে সেটা লিখতে হয় যে নির্মল গিরা টিকা, বা অনেক ক্ষেত্রেও আসে চর্যাপদের যে টিকাকারের নাম দেখো, তো সেখানে মুনিদত্ত। এটা হচ্ছে তোমাদের চর্যাপদ সম্পর্কে বেশ কিছু পয়েন্ট করে আমি বলে দিলাম, যেগুলো তোমাদের আশা করি অনেকটাই কাজে লাগবে। তোমাদের আমি পিডিএফ আকারে এটাকে পোস্ট করে দেবো। তোমাদের যখন ইচ্ছা, যখন তোমরা ফ্রি থাকবে, তখন তোমরা পিডিএফটাকে একটু দেখে নেবে।
ডাউনলোড করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা এটাকে একটু নোট ডাউন করে নেবে, পরবর্তীকালে স্পেশালি এক্সাম টাইমে তোমাদের খুব হেল্প হবে। এখান থেকে তোমরা যদি এই বিষয়টাকে মানে এই কটা বিষয় যদি তোমরা মাথায় ঠিকঠাক রাখতে পারো, তাহলে আশা করি তোমাদের চর্যাপদ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন ছাড়া হয়ে যাবে না। তোমরা 5 নম্বরের প্রশ্ন ইজিলি অ্যাটেন্ড করতে পারবে, 10 নম্বরের প্রশ্ন তোমরা লিখে আসতে পারবে নো ডাউট। তো সেক্ষেত্রে এটা করে রাখবে। এটা একটা জিস্ট, কোনো নোটস নয়, কোনো প্রশ্নের অ্যান্সারও নয়, কোনো এসএকিউ এমসিকিউ বা ব্রড কোয়েশ্চেনও নয়। এটা জাস্ট চর্যাপদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা সমূহ যেটা আমি তোমাদের দিলাম। এইটা সম্পর্কে একটু দেখে রাখবেন। এটার ভিডিও আমি মানে পিডিএফ আমি তোমাদের আপলোড করে দেবো, সুতরাং সেখান থেকে তোমরা দেখে রাখবে। পরবর্তী যে ভিডিওটা আমাদের আসবে সেখানে আমি তোমাদেরকে চর্যাপদ সম্পর্কে, চর্যাপদের থেকে যে এসএকিউগুলো আসতে পারে সম্ভাব্য, তার একটা বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেবো যে চর্যাপদের এসএকিউ কীরকম হতে পারে বা কীরকমভাবে আসতে পারে, কোথা থেকে কীরকমভাবে আসতে পারে। তোমরা এই পয়েন্টগুলো পয়েন্ট আউট করলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ পেয়ে যাবে। তাছাড়াও আমি তোমাদের এসএকিউ এর জন্য স্পেশালি নোটস প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। চর্যাপদ সম্পর্কে তোমরা পড়ো, জানো এবং তোমাদের এগুলোকে একটু যদি আয়ত্ত করে নিতে পারো আশা করি প্রথম থেকে, তাহলে আশা করি তোমাদের এক্সাম টাইমে গিয়ে কোনো রকম কোনো ভয়, ভীতি বা চিন্তা করার প্রশ্নই থাকবে না। সুতরাং আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।